নতুন বাংলাদেশ গড়ার পথে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সেখানে সংস্কার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, সেক্ষেত্রে সরকার এবং কমিশন সহায়তা করবে। রাজনৈতিক দলগুলো তারা সংস্কার এবং নির্বাচন বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন। গণঅভ্যুত্থানের পরে কোন বাস্তবতার মুখোমুখি আমরা, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি, চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ কোন বাস্তবতায় দাঁড়িয়ে আছে? জি, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় সামনে এনেছেন। বাস্তবতায় একটু হেরফের আছে, একটু গোলমাল আছে। ওই কারণেই মাননীয় প্রধান উপদেষ্টা কিছু সতর্কবাণী দিয়েছেন, ঐক্যের তাগিদ দিয়েছেন। কোন ঐক্য? 5 আগস্টে যে ঐক্যটা ছিল, তো ওই ঐক্যটার জন্য কিন্তু দাওয়াত দিতে হয়নি, খুব আমন্ত্রণ জানাতে হয়নি, আহ্বানও জানাতে হয়নি। যার যার প্রয়োজনে, যার যার জায়গা থেকে প্রত্যেকেই একটা ঐক্যের তাগিদ বোধ করছিলেন। শুরুতে আমরা বলছিলাম ছাত্র আন্দোলন, ক্রমেই ছাত্রদের সাথে মাও জড়ো হয়ে গেছেন, বাবাও জড়ো হয়ে গেছেন, অর্থাৎ ছাত্র গণ আন্দোলন যেটাকে বোঝায়। তার আগ পর্যন্ত বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে শেখ হাসিনা যদি না থাকে, অথবা আওয়ামী লীগ যদি না থাকে, বাংলাদেশে থাকবে না, অথবা বাংলাদেশ থাকলেও এটা হবে একটা জঙ্গি রাষ্ট্র। কিন্তু মানুষ এসব আর শেষ পর্যন্ত কানে নেয়নি। মানুষ একদম পরিষ্কার কথা যে আগে আপনি সরে যান, আগে আপনি সরে যান। ওই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন হয়েছে নিরস্ত্রভাবে, শান্তিপূর্ণভাবে। শেখ হাসিনার মতো সাহসী এবং যাকে নিজেকে আয়রন লেডি বলতে তিনি পছন্দ করেন, তার দলের নেতাকর্মীরাও সেটা বলতো, তো এরকম একজন আয়রন লেডি এক কাপড়ে পালিয়েছেন। এটাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বা সমসাময়িক কালে অন্যান্য দেশেও কিন্তু বিরল ঘটনা। তো যে ঐক্যের বলে ওই অসাধ্যটা সাধন হয়েছিল, ওই ঐক্যের মধ্যে কিন্তু একটু ঘাটতি ঘটেছে। আপনি বলছিলেন যে বিরল ঘটনা, সেই সাথে রাজনৈতিক অঙ্কন একটা সতর্ক বার্তা হিসেবেও অবশ্যই। অর্থাৎ যে ঐক্যের গুণে 5 আগস্ট হয়েছে, বা পরবর্তীতে একটু মনে করতে হয় 3টা দিন দেশে সরকার ছিল না, কোনো সরকার ছিল না। ওই 3 দিনও মানুষ কিন্তু নিজেদেরকে ধৈর্যের মধ্যে রেখেছে, ঐক্যের মধ্যে থেকেছে। কোথাও কোথাও যদি অঘটনের আশঙ্কাও দেখা দিয়েছে, খেয়াল করার মতো বিষয় ছিল আরেকটা ঐতিহাসিক ঘটনা, মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওখানে, বিশেষ করে সংখ্যালঘুদের পাহারা দিয়েছে। বা আওয়ামী লীগ থেকেও যে সময় হয়তো বা বাদকে বাদ বলা হতো, তারা কখনো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, শেষ পর্যন্ত এসেছিলেন যে 20 লাখ কর্মীকে হত্যা করা হবে যদি আওয়ামী লীগের পতন হয়। কিন্তু আমরা ওই রকম বাস্তবতা দেখিনি। এরপরও যেখানে কোথাও কোথাও ঘটেছে মব জাস্টিস যেটাকে আমরা বলি, অর্থাৎ বিচারের আগে বিচার করে ফেলা, তো প্রধান উপদেষ্টা স্বয়ং নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, মজলুম যাকে বলে, তিনি কিন্তু নিবৃত করেছেন। বেশি আশঙ্কা ছিল জামাত বা হেফাজত নিয়ে, আলোচনা ছিল যে দুটি সংগঠনকে হয়তোবা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, কারণ তারা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। জামাতের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। জামাত নেতারা কিন্তু সেটাকে হত্যাকাণ্ড বলে যে বিচারিক হত্যাকাণ্ড, তারা ওটাকে বিচার বলে না, হত্যাকাণ্ড। আবার বিএনপি টানা 15-16 বছর যে নিপীড়ন নির্যাতন সয়েছে, ঘরেও জায়গা হয়নি তাদের, কেউ আশ্রয়ও দিতে চায়নি, এমন একটা সময় গেছে তাদের, যে আপদ মনে করেছে যে বিএনপির নেতা বা কর্মী আশ্রয় দিলেও বিপদ হতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য লাটে, ঘরবাড়িতে থাকার অবস্থা নাই, যে তারাও কি পরিমাণ সহিংস হয় কিনা আশঙ্কা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে তাদের মধ্যেও এক ধৈর্য, এবং বিএনপিও এক ধৈর্যের পরীক্ষায় ঐতিহাসিকভাবে উত্তীর্ণ হয়েছে। আপনার মনে থাকার কথা, 5 আগস্টের পর বেগম খালেদা জিয়ার যে বক্তব্যটা ছিল, 2-3টা বাক্য, প্রতিটা বাক্যের মধ্যেই ছিল ধৈর্যের কথা, প্রতিটা বাক্যের মধ্যেই ছিল সহনশীলতার কথা। একইভাবে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যে বক্তব্যটা রেখেছেন, ওখানেও বারবার শুধু ঐক্যের তাগিদ, ধৈর্যের তাগিদ, গণতন্ত্রের তাগিদ। তো এই ক্ষেত্রে বাংলাদেশ গোটা বিশ্বে একটি দৃষ্টান্ত কিন্তু তৈরি করেছে যে সহিষ্ণুতা কাকে বলে, ধৈর্য কাকে বলে, সেই সাথে ঐক্য কাকে বলে।
তো ওই ঐক্যের কোথাও কোথাও হেরফের বা ঘাটতি হওয়ার কারণেই কিন্তু এখন আবার ঐক্যের তাগিদটা আসছে। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই সেটা ভালো করে উপলব্ধি করেছেন, আর উপলব্ধি করেছেন বলেই তিনি ঐকমত্যের তাগিদ দিচ্ছেন। সেই পাশাপাশি স্বাভাবিকভাবে চলে আসছে সংস্কারের কথা, স্বাভাবিকভাবেই আসবে নির্বাচনের কথা। ফাঁকে আবার আরেকটা বিষয় আছে যেটার কথা একটু একটু কমে যাচ্ছে, যে বিচারের কথা, গণহত্যার বিচারের কথা, ফ্যাসিস্টদের নানান কাণ্ডকীর্তির বিচারের কথা, কিন্তু ওইটা মাঝে মধ্যে ঢাকা পড়ে যায়। সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, নির্বাচন হলে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন, অর্থাৎ কিছু বাড়তি প্রসঙ্গ কিন্তু সামনে চলে আসছে। আবার আমরা খেয়াল করছি গণমাধ্যমের জায়গা থেকে দু দলের মধ্যে আবার একটা উপলব্ধি আছে। দু দল বলতে আমি বোঝাতে চাচ্ছি বিএনপি, জামাতে ইসলাম অথবা ছাত্রদের যে শক্তি, তাদের মধ্যে একটা উপলব্ধিও আছে। তারাও নিজেরাও কিন্তু এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কিছু ত্রুটি ধরছেন সত্য, আর ত্রুটি ধরাই তো স্বাভাবিক এবং উচিত। এতে করে যার যার জায়গা থেকে সংশোধন হতে পারবেন। পরক্ষণে গিয়ে বলছেন যে ওই ঐক্যের তাগিদ দিচ্ছেন। ডক্টর ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সেকেন্ড ইনিংসটা শুরু হলো, অর্থাৎ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক, সেকেন্ড ইনিংসে সরকারের অগ্রাধিকার কি হওয়া উচিত সে আলোচনায় ফিরতে চাই মোস্তফা কামাল। আরো একজন অতিথি যেহেতু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ। আপনি অবগত আছেন গতকালই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক, যেখানে রাজনৈতিক দলগুলো বলছে জাতীয় ঐক্য রক্ষার বিকল্প নেই। আবার আজ আমরা দেখলাম বিএনপির দুজন নেতার বক্তব্য, সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক, এমনটি বলছেন রুহুল কবির রিজভী। ১/১১ মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছে, এমনটি বলছেন ডক্টর মঈন খান। বুঝতে চাই ব্যাপারগুলো। না বোঝার তো কিছু নাই, কারণ বাংলাদেশে আপনার গণতন্ত্রের পথ তো বারবার ব্যাহত হয়েছে, তাই না? তো সুতরাং গণতন্ত্রের পথটা তো খুব মসৃণ না। পৃথিবীর কোনো দেশেই, বিশেষ করে আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে গণতন্ত্রের পথ কখনই মসৃণ ছিল না। এটা একটা চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রকে এগুতে হয়। বাট আনফর্চুনেটলি আমাদের যেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের দেশে গণতন্ত্রের চর্চাটা হয়নি, বারবার মুখ থুবড়ে পড়েছে। তো ফলে শঙ্কা থাকে এবং সেই শঙ্কা কাটানোর প্রতিশ্রুতি থাকে, শঙ্কা কাটানোর প্রতিজ্ঞাও থাকে। তো এগুলো নিয়ে চলতে হবে। আসলে যদি সামনে যদি প্রতিজ্ঞা থাকে, স্বপ্ন থাকে, শঙ্কা কাটানো যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে খুব বড় কিছু ভাবার নেই। কারণ আপনি তো নিজেও জানেন বাংলাদেশের তো 2007 সালে আপনার একটা যেটা কথিত 111 মানে একটা মিলিটারি কন্ট্রোলড গভর্নমেন্ট এসেছিল, অর্থাৎ নির্বাচিত সরকারের যেটা বলে আপনার স্মুথ পদযাত্রা, একটা নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকটা নির্বাচিত সরকার আসবে, এটাই তো বিধান। গণতান্ত্রিক বিশ্বে এইভাবেই তো হয়। ইউরোপে গত 7 বছরে অন্তত 4 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসছে, নির্বাচনও হয়ে যায় অনেক সময় আগাম। তাতে কি কোনো প্রধানমন্ত্রীকে পেছনের দরজা দিয়ে পালাতে হয়? কখনো কি অন্য দেশে আশ্রয় নিতে হয় না? এটা অবশ্যই ইতালির আপনার সম্রাট নিরোর কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। সম্রাট নিরোকে আপনার পালাতে হয়, এটা ঠিক। আর খুব নিকট অতীতে এরকম পালানোর ইতিহাস গণতান্ত্রিক বিশ্বে বলেন অথবা স্বৈরাচারী দেশগুলোতে নিকট অতীতে এই ধরনের পালানোর ইতিহাস থাকে না। তো যাই হোক, ডক্টর মঈন খানের যে পর্যবেক্ষণ অথবা যে আশঙ্কা, সে আশঙ্কা আছে। সে আশঙ্কা ঠেকানোর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিজ্ঞাও আছে, প্রতিশ্রুতিও আছে। সেটা দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। ডক্টর আসাদুজ্জামান রিপন, সম্প্রতি আপনারাই বললেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন আপনাদেরকে। আপনারা কি প্রধান উপদেষ্টার আশ্বাসে আস্থা রাখতে পারছেন না? কেন, সমস্যাটা কোথায়? তাহলে বিরাজনীতিকরণ বা ১/১১ আশঙ্কা কেন আপনার নির্বাচন? এবং আমি আপনাকে বলছি, আশঙ্কা সবসময় থাকবে, আগামীকালকেও থাকবে। আপনি যে এখন এখানে আছেন, আপনার বিদ্যুৎ বন্ধ হতে পারে না? আপনার কি পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা আছে আপনার এই দেশে? লোডশেডিং হবে না? হতে পারে। তো সুতরাং আপনি তো সবসময় চিন্তা করতে পারেন যে আপনার একটা বিকল্প ব্যবস্থা আপনার রাখতে হয়। তো আশঙ্কা তো থাকবে, আশঙ্কা কেন থাকবে না? আমি তো কথাটা উত্তরই দিয়েছি যে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে আপনার গণতন্ত্র চর্চা
বা প্রাতিষ্ঠানিকভাবে যেখানে আপনার মানে গণতান্ত্রিক চর্চাটা রূপ লাভ করেনি, সেই দেশগুলোতে আপনার সবসময় মানে একটা পাকাপোক্ত অবস্থা না পাওয়া পর্যন্ত, ধরে নেন যে একটা নির্বাচিত সরকার হলো, ধরে নেন, বা সামনে একটা নির্বাচিত সরকার আসবে, তখনও কি আপনার মানে গণতন্ত্রের পথ চলাটা কি খুবই স্মুথ থাকবে? না, কারণ আপনি তো এই চর্চা অভ্যস্ত হতে পারেন নাই। এটা প্র্যাকটিস করতে হবে। শুধু প্র্যাকটিসটা শুধুমাত্র ভোট না তো, এই প্র্যাকটিসটা শুধুমাত্র তো আপনার মানে এমপি হওয়া না, এই প্র্যাকটিসটা আপনার আচরণের মধ্য দিয়ে, প্র্যাকটিসটা আপনার নানা ধরনের কৌশলগুলোর মধ্য দিয়ে অন্যদেরকে অনবোর্ডে নিয়ে মানে তাদেরকে আস্থায় এনে সবার মতামতকে গ্রাহ্য করে আনতে হবে। তো আপনি যদি জনগণকে যদি মনে করেন আপনি নির্বাচিত হলেন, মানে আমাদের তো কনসেপ্ট হচ্ছে একটা ভোটই হচ্ছে গণতন্ত্র, ভোটই হচ্ছে একমাত্র আপনার গণতন্ত্রের মাপকাঠি, তা তো না। একটা ধরনের একটা সরকার নির্বাচিত হয়ে গেল ফর 5 years, কিন্তু তাহলে নির্বাচিত হওয়ার পরে সরকার আপনার ডিসিশন নিল, কথার কথা ডিসিশন নিল এমন কিছু কাজ যেটা জনগণ পছন্দ করছে না, কথার কথা, তাই না? তো জনগণ পছন্দ না করলে জনগণকে যদি কথা বলা হয়, লুক আমি ইলেক্টেড ফর 5 years, আমি আমি মানে ফেয়ার ভোটে নির্বাচিত, কথা মিথ্যা না। 5 বছর জন্য নির্বাচিত, সেটাও মিথ্যা না। কিন্তু আপনি যে জনগণের আকাঙ্ক্ষার বাইরে একটা সিদ্ধান্ত নিলেন, সে সিদ্ধান্ত জনগণ মানতে চাচ্ছে না, মানতে পারছে না, শুধু তারা আপনার সিদ্ধান্তকে প্রতিবাদ জানাতে পারে, এজিটেট করতে পারে। সেটাকে আপনি কি দমন নিপীড়নের মধ্য দিয়ে আয়নাঘর বানিয়ে, নাকি এইগুলো জুলুম নিপীড়ন করার মধ্য দিয়ে আপনি থামাবেন, না গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আলাপ আলোচনার কথা শুনবেন ইত্যাদি? অথবা আপনি কি মনে করেন যে আপনার নির্বাচিত সরকার এলো, যেমন আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি ধরি, যেমন ধরুন এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মালদ্বীপস, এই সমস্ত দেশগুলো নিয়ে যেটা দক্ষিণ এশিয়া এবং আপনার মধ্যপ্রাচ্যের যে কথাটা বলা, মানে মধ্য এশিয়া, এই জায়গাগুলোতে একজন সহকারী মন্ত্রী নিয়োগ পাবেন। তো তার নাম ঘোষণা হয়েছে আপনার কি বলে পল কাপুর। নট পলা কাপুর, পল কাপুর। তো এই ভদ্রলোক একজন এক্সপার্ট, নিঃসন্দেহে অনেক কিছু, বেশ ভালো দক্ষ অভিজ্ঞ একজন একাডেমিক লোক, কিন্তু ওনার নিয়োগটা কিন্তু আবার অ্যাপ্রুভড হবে সিনেটে। সিনেট, তাহলে সিনেট মিনস পার্লামেন্ট, একটা আপার হাউস, সেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিনেটে আছেন, সিনেটর আছেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের তার মনোনয়নকে কনফার্ম করবেন অথবা রিজেক্ট করবেন। একইভাবে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী যাকে নিয়োগ দেওয়া হয়েছে, মানে ট্রাম্প যাকে নমিনেট করেছেন, তার ব্যাপারে আপত্তি উঠেছে, তিনি তার সাবেক স্ত্রীকে পেটাতেন, অর্থাৎ একটা বউ পেটানো স্বামী, নাকি এটা বউ পেটানো পুরুষ, যেভাবে বলেন না কেন, তো একটা অর্থাৎ নিপীড়ক, তারপরে অতিরিক্ত মদ্যপায়ী, এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এসছে। এখন এগুলো সিনেটে এইগুলো পর্যালোচনা হবে। এখন আমি বলতে চাচ্ছি এই কারণে যে ধরেন আমাদের একটা পার্লামেন্ট হলো, উইল হ্যাভ এ পার্লামেন্ট, আমি কি কখনো ডিসকাস করতে পারবো যে আমাদের প্রধানমন্ত্রী যাকে মন্ত্রী নিয়োগ করবেন, মানে আমি বলছি মানে ডেমোক্রেসির মানে ফ্লারিশের কথা বলছি, আমাদের দেশ তো ডেমোক্রেসি ফ্লারিশ করে না সেভাবে, কিন্তু যেটা উন্নত ডেমোক্রেসি, যেমন আমি কল্পনা করি, চিন্তা করি, আমি ভাবতে পছন্দ করি যে আমার বাংলাদেশেও আমাদের প্রধানমন্ত্রী একজনকে মানে মন্ত্রী নিয়োগের প্রস্তাব দিলেন, সেখানেও পার্লামেন্টে সেই মন্ত্রীকে নিয়ে আলোচনা হলো কমিটিতে, নাকি তার ভালো মন্দ যাচাই হলো। দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। অর্থাৎ ডেমোক্রেসিকে আপনি যদি এই যে অর্থ শতাব্দীতে আপনি বলছিলেন গণতন্ত্র বিকশিত হয়, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কিনা? ওয়েল, গণতন্ত্র, নির্বাচন, এগুলো তো রাজনৈতিক দলের কাজ, এটা তো অন্য কারো কাজ না। আপনি যে কাজটি করছেন এটা তো আমার কাজ না, এটা আপনারই কাজ। আপনার এই কাজগুলো করতে করতে ফাইন টিউনিং হবে। আপনি যখন দেখবেন যে আরেকজন মানে উপস্থাপিকা, তো সে তো অনেক ভালো ভালো করছে, অথবা তার এই মানে অ্যাটিটিউড অফ অ্যাপ্রোচটা ঠিক আছে, অথবা ওনার অ্যাপ্রোচটা ঠিক নেই, কথার কথা। তো এগুলো তো আপনাকে ইউ হ্যাভ টু লার্ন থ্রু এ প্রসেস, আপনাকে শিখতে হবে, চর্চা আনতে হবে। তো রাজনৈতিক দলগুলো, আমি তো বললাম বাংলাদেশের গণতন্ত্র তো বারবার হোঁচটকেছে, যেমন স্বাধীনতার পরে আমাদের তো দেশ গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে মাল্টি পার্টি সিস্টেমের উপরে কাজ করবে, মানে অর্থাৎ আপনার বহুমত বহু পথের রাজনীতি নিয়ে কথা বলার কথা, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, তাই না? এগুলো তো আমাদের প্রমিজের ছিল, আমাদের সংবিধানিক কথাগুলো লেখা ছিল। আমাদের দেশের জনগণ কি বলেছে নাকি যে তুমি একদল বানাতে পারবে? এই একদল বানানোর জন্য শেখ মুজিবুর রহমানকে কেউ ম্যান্ডেট দিয়েছিল কোনো নির্বাচন? উনি 73 সালে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচন তো ওনার আদৌ প্রমিস ছিল না যে আমি এই ধরনের পরিস্থিতি হলে আমি একদল বানাবো, সমস্ত পত্রিকা বাতিল করব, রক্ষী বাহিনী তৈরি করবো, এগুলো ছিল না। বাট হি ক্রিয়েটেড অল দোজ থিংস। এটি হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাইরে যে কাজ করা।
তা আমাদের দেশে তো আসলে গণতন্ত্রের চর্চাটা হয়নি বলে বারবার মানুষ বিক্ষুব্ধ হয়। এই বিক্ষুব্ধ হওয়ার কারণে দেখা গেল যে লড়াইটা সংগ্রামটা অনেক বছর ধরে চলে, এবং যে সেটা যে 1 বছর 2 বছরই সফল হয় তা না। যেমন আমরা হাসিনার মতো একটা স্বৈরাচারকে মানে সরাতে, কালকে একটা টকশোতে ছিলাম, একজন ভদ্রলোক একটা মানে চমৎকার নাম দিয়েছিলেন, বলেছেন যে ইন্ডিয়াতে তিব্বতের যে আপনার ধর্মীয় নেতা আছেন দালাই লামা, বলে যে এখন হাসিনার নাম হচ্ছে পালাই লামা। মানে দালাই লামাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তাহলে শেখ হাসিনা কোন স্ট্যাটাস আছেন? দালাই লামা তো ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে মানে তাদের ভাষায় যাতে তিনি নিপীড়নের মধ্যে না পড়েন সেজন্য তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে তো শেখ হাসিনা এখানে গণহত্যা সংগঠিত করেছেন, বাংলাদেশে তিনি আয়নাঘর ক্রিয়েট করেছেন, বাংলাদেশে তিনি নির্বাচন ছাড়া ক্ষমতা ছিলেন, 18 লক্ষ কোটি টাকা তার সরকার এই দেশ থেকে পাচার করে দিয়েছে। জনগণ তার বিচার চায়, সুতরাং তার তো অন্যভাবে প্রসিকিউশনের কোনো স্কোপ নাই। তার ডেসপাইট দ্যাট ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান অথরিটি তাকে কি করেছে, তাকে শেল্টার দিয়েছে। সেজন্য তার নতুন একটা নাম, আমার কাছে নামটা বেশ পছন্দ হয়েছে, বলেছেন পালাই লামা। তো শেখ হাসিনার নামের সাথে একটা পালাই লামা নামও যুক্ত হয়ে গেল, ভেরি ইন্টারেস্টিং। তো সুতরাং আমাদেরকে তো এই জায়গাগুলো থেকে আমাদের অনেক ডেন্ট আছে, তাই না? মানে সোসাইটিতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে, ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে যে হোঁচট খাওয়ার ক্ষেত্রে নানাভাবে উই হ্যাভ সো মেনি ডেন্টস। এই ডেন্টসগুলোকে আমাদেরকে রিপেয়ার করতে হবে, যেটাকে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। এইটা যদি সংস্কার করা যায়, দেন একটা চমৎকার দেশ, আমরা একটা চমৎকার দেশ, একটা আমাদের এতগুলো রক্তক্ষয় হলো, এতগুলো মানুষের প্রাণ দিলে, এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এগুলোর বিনিময়ে এত ত্যাগ, তাই না? এগুলোর এটা পরে আমরা একটা সত্যি সত্যি আমরা এই দেশটাকে একটা নতুন দেশ হিসেবে আমরা মানে এটাকে রিমডেলিং করতে চাই, এটাকে একটা নতুন দেশ হিসেবে আমরা গড়তে চাই। এটা রিবিল্ড করার, দেশকে এখন রিবিল্ড করার স্কোপ আছে। হ্যাঁ, একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে, একটা প্রসপারাস কান্ট্রি হিসেবে, ইন অল ইন্ডেক্সেস, সেটা মানবাধিকার বলেন, সেটা নারীর অধিকার বলেন, তাই না? সমস্ত ক্ষেত্রে মত প্রকাশের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বলেন, জুডিশিয়াল সমস্ত ক্ষেত্রে আমার দেশটি নানান সূচকে যাতে মানে শীর্ষের দিকে থাকে, উঁচু জায়গায় থাকে, এটা একজন নাগরিক আমি ভাবতে পারি না। আমার ভাবনাটা নিশ্চয়ই আপনি ভাবতে পারেন, কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, আমার যেই জায়গায় প্রশ্ন আপনার কাছে, যে ডিসেম্বরে নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ, সে লক্ষ্যে নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করতে হবে। সংগ্রাম শুরু করা, এটা কি সরকারকে এক ধরনের হুঁশিয়ারি কিংবা রাজনীতির কৌশল? আমি সেই আলোচনায় ফিরতে চাই, বিস্তারিত শুনবো, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, এই যে নির্বাচনের দাবি আদায় আপনারা আরেকটি সংগ্রামের কথা বলছেন, সংগ্রামের বিষয়টি কি আসলে সরকারকে চাপে রাখার কৌশল? না, দেখেন সংগ্রাম শব্দটার কনোটেশনটা, এটা আপনার কাছে মনে হচ্ছে একটা মারদাঙ্গার ব্যাপার, আপনার কাছে মনে হতে পারে যে বোধহয় রাজপথ মানি না, মানবো না, এরকম একটা কিছু না। আপনাকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনার যে নির্বাচনের যে মানে বিষয়টি, দাবিটি, এটা আপনি সব সময় মানে এটা তো জনগণ অধিকার, তাই না? এটা তো আপনার মানে মিন করে বলার কিছু নাই। মনে রাখতে যে বাংলাদেশে আজকে যে সংকটটার মধ্যে আছে, বাংলাদেশে তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে, ইট ইজ বিকজ অফ ইলেকশন। একটা ফ্রড ইলেকশন, একটা মানে আপনার মানে কি বলে ফেক ইলেকশন, না এটা নানান শব্দ ব্যবহার করতে পারেন আপনি। এই জাতীয় ইলেকশনের মধ্যে দিয়ে আপনি মানুষকে ভোটের অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন, আপনি সংবিধান ভায়োলেট করেছেন। সংবিধানের মধ্যে লেখা আছে, ক্যাটেগরিক্যাল লেখা আছে, বাংলাদেশের জনগণ তার পছন্দ অনুযায়ী সরকার নির্বাচিত করবে, তার নিজের পছন্দে তার প্রতিনিধি নির্বাচিত করবে। আপনি কখনই তার সেই সাংবিধানিক অধিকারটা আপনি স্বীকার করেননি। আপনি গত 15 বছর যাবত আপনি ডিনাই করেছেন যে জনগণ তার পছন্দ অনুযায়ী তার প্রার্থীকে বেছে নিতে পারে। আপনি কখনো এটা করতে দেননি। তার মানে আপনি সংবিধান ভায়োলেট করেছেন, সংবিধান আফোল্ড করেননি। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমাদের দেশের, সেটা সেনাবাহিনী বলেন, সেটা পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা একটা
কিসের মধ্যে ছিলাম, কি শব্দটা কি বললে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা হচ্ছে যে আপনার তারা মনে করতেন যে সরকার যাচ্ছে তার কথা শোনাটাই হচ্ছে সাংবিধানিক কথা। নো, সরকার তো ডাকাতও হতে পারে। ইনফ্যাক্ট শেখ হাসিনা তো ডাকাত সরকার ছিল, তার সরকারটা তো ডাকাত সরকার। শি ওয়াজ নট লিগালি গভর্নমেন্ট। লফুল গভর্নমেন্ট নাহলে কেন আপনার কোনো অব্লিগেশন নেই তাকে সাপোর্ট করার। স্ট্রেট আই মাস্ট সে, যখন দেশে কোনো লফুল আইনসম্মত সরকার থাকবে না, সেই সরকারকে সমর্থন করতে প্রজাতন্ত্রের কর্মচারীরা, পুলিশের সদস্যরা, অন্য কোনো বাহিনীর লোকেরা তারা মোটেই বাধ্য নন। তাহলে আপনি বলবেন যে গণঅভ্যুত্থান দুটো বিষয় থাকে। একটা হচ্ছে যে ফ্যাসিস্ট যারা, তাদের গায়ের জোরে তারা এক ধরনের শাসন ব্যবস্থা বজায় রাখে, তাদের ভোটের প্রয়োজন হয় না, তারা উল্টো পাল্টা সব কিছু করতে পারে, কথা বলতে গেলে আপনার মুখ থামিয়ে দেবে, বন্ধ করে দেবে। এটা এখানে আপনার কিছু করার নেই, মানে জনগণের করার থাকে না। বাট জনগণ ফুসতে একটা পর্যায়ে জনগণ তাকে নামিয়ে দেয়। যেমন মানে 16 বছর 17 বছর লাগলো শেখ হাসিনা সরকারকে নামাতে। পৃথিবীর বহু দেশে আপনি যদি সৌর শাসনের কথা যদি দেখেন, আপনি দেখবেন এরকম ইয়ার্স টুগেদার দে ফট এগেইনস্ট অটোক্রেসি, কিন্তু ফাইনালি তারা পুরো স্ট্যাচু, আপনি যদি রোমানিয়া বুখারেস্টের কথা যদি তাকান, চসিস্কুর মূর্তি ভেঙে ফেলেছে, তারপর চসিস্কু গণ আদালতের মধ্যে চসিস্কু ঠিক কপালে সই করে পিস্তল দিয়ে তাকে হত্যা করেছে, মানে তাকে শাস্তি দিয়েছে, সোজা কথা। এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে রেভুলেশন, গণঅভ্যুত্থান এবং রেভুলেশন, দ্যাট ইজ লিগাল, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষায়। সরকার তো জনগণের আকাঙ্ক্ষা হবে, জনগণের আকাঙ্ক্ষা যদি থাকে আপনাকে টপল করে ফেলে দেবে, রাজপথ কাঁপিয়ে দেবে, তো এটা তো মানে করতেই পারে জনগণ। সেটার একটা ভিত্তি আছে, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। ইট ইজ দ্য পিপুল সরকারকে বানায়, পিপুল এমপি বানায়, পিপুল প্রেসিডেন্ট বানায়, পিপুল প্রধানমন্ত্রী বানায়। পিপুল আবার সে প্রধানমন্ত্রী উচ্ছেদ করে দেয়, গণভবন উপড়ে দেয়। তার মানে উইল অফ দ্য পিপুল সুপ্রিম, জনগণের অভিপ্রায় হচ্ছে সুপ্রিম। কিন্তু সম্প্রতি যেমনটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না, ওই প্রক্রিয়াটা জানতে চাই। আসছি, আমি বলছি আপনাকে। এখন ধরুন উইল অফ দ্য পিপুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে উইল অফ দ্য পিপুল কিভাবে ডেমনস্ট্রেট করে? আমি যদি বারবার উইল অফ দ্য পিপুলের কথা বলি, কিন্তু পিপুলের তো এই উইলটা ডেমনস্ট্রেট করার একটা মিনস থাকতে হবে, ওয়েস থাকতে হবে। সেটি হচ্ছে গণঅভ্যুত্থান, যেটা আমরা দেখলাম। আর হচ্ছে লফুল গভর্নমেন্ট থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে 2014 সালে একটা লফুল গভর্নমেন্ট ছিল না। একটা একতরফা ভোটের মধ্য দিয়ে আপনার একটা সরকার বসলো। নির্বাচনের আগেই, মানে ফল ঘোষণা আগেই 153টা আসন ডিক্লেয়ার হয়ে গেল, যেখানে কোনো কন্টেস্ট নেই। তার মানে ইলেকশন আগেই, মানে সিলেকশন আগে সরকার কনফার্ম হয়ে গেল। সেই সরকারটাকে তৎকালীন সেনা প্রধান সেই নির্বাচন, সেই সরকারকে মেনে নিয়েছে এবং আপনার সেই নির্বাচনকে সহযোগিতা করেছে। আই এম টকিং অ্যাবাউট ইকবাল করিম ভুইয়া, তৎকালীন সেনা প্রধান। হি মেড এ মিস্টেক। উনি, শেখ হাসিনা লফুল গভর্নমেন্ট ছিল না, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ছিল না। সংবিধানের মধ্যে লেখা ছিল জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। তো জনগণকে আপনি প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেন নাই। তো শেখ হাসিনার গভর্নমেন্ট 14 সালে কখনো কোনোভাবেই আইনের কোনো ভাষাতেই আপনার লফুল গভর্নমেন্ট ছিল না। তাহলে আপনি সেই সরকারকে সমর্থন দিয়ে আপনি অন্যায় করেছেন, সোজা কথা। একইভাবে 2018 সালের নির্বাচনটা সেনাবাহিনীর আরেক প্রধান আজিজ, এম এ আজিজ, অথবা কি আব্দুল আজিজ, হোয়াটএভার নাম, পুরো জানি না। তো এই লোকটা ঠিক একই কাজ করেছে, ওই যে আপনার দিনের ভোটটা রাতে বেলা করেছে। সেনাবাহিনীর লোকেরা, আজিজের অনুগত জানা, তারা কি করেছেন, তারা বাইরে দিয়ে টহল করেছেন, ভেতর দিয়ে সিল সাপড় মারা হয়ে গেছে। পুলিশের লোকরা শেখ হাসিনার এই অবৈধ শাসনকে আনতে সাহায্য করেছে। সেখানে আমার প্রশ্ন, ডক্টর আসাদুজ্জামান রিপন, যে আওয়ামী লীগের বিষয়ে জনগণ কিভাবে আমার কথাটা সিদ্ধান্ত নেবে? শেষ করে তারপর আপনার একটা প্রশ্ন করেন। আপনার প্রজাতন্ত্রের নামের কর্মচারীরা, সচিবালয়, ডিসিরা, এসপিরা একই কাজগুলো করেছে। হাসিনা অবৈধ শাসনকে পারপিচুয়ালি রাখার জন্য ওই সময় ডিসি, এসপি, নির্বাচন কমিশন লোকেরা সবাই মিলে সহযোগিতা করেছে। দে শুড বি পানিশড, আই মাস্ট সে। তাহলে আপনার ভবিষ্যতে ওই যে এখন বলে না ছেলেরা বলছে, ছাত্রদের একটা অংশ বলে না যে মানে রাজনৈতিক দলের সরকার অধীনে কি বলে স্থানীয় সরকার নয়, আগে স্থানীয় সরকার করতে হবে। এখানে আমার বক্তব্য হচ্ছে, যদি আপনি ওই যে আগে নির্বাচন কমিশনের বেটাদেরকে,
তৎকালীন ডিসিএসপিদেরকে যারা চুরি চামারি করতে, ভোট চুরি চামারি করতে, অবৈধ নির্বাচন করতে সাহায্য করেছে, ওদেরকে বিচারের সম্মুখীন করেন, ওদেরকে আইন করেন, করে শুলে চড়ান। দেখবেন যে ভবিষ্যতে যত রাজনৈতিক দলের সরকার থাকুক না ধন্যবাদ কেন, জানাচ্ছি ডক্টর আপনার আসাদুজ্জামান কোনো রিপন। আমার নির্বাচন প্রশ্নের উত্তর আমি পাইনি, কমিশন, কোনো পরবর্তী অংশে নির্বাচন নিশ্চয়ই আমি পাবো কোনো আশা নির্বাচন করছি। কমিশন আর এই ধানাই পানায় মার্কা এই নির্বাচন অংশে যেহেতু করতে সময় খুবই কোনো কম, আমি সরকারকে একটু সাহায্য করবে না। মোস্তফা কামালের কাছে যেতে চাইছি। মোস্তফা Please. কামাল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আবারও আলোচনায় এসেছে, বাস্তবে এটার আসলে বাস্তবায়ন সম্ভব কিনা? বাস্তবায়নটা একটু জটিলতার মধ্যে পড়ে গেছে, স্পষ্টত জটিলতার মধ্যে পড়ে গেছে, এবং সাংঘর্ষিক কথাবার্তাগুলো, সিদ্ধান্ত সাংঘর্ষিক, যেসব কথাবার্তা আসছে সেগুলো সাংঘর্ষিক। আন্দোলনের পর বিশেষ করে ছাত্ররা, ফ্রন্টলাইনার ছাত্ররা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তাদের কয়েকটা দাবি ছিল। প্রথম দাবিটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা ওই দাবিতে ধাক্কা খেয়েছে, রাজনৈতিক দলগুলো সমর্থন দেয়নি, বিশেষ করে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। আমি আপনাকে একটু কারেকশন করবো ভাই, সেটা হচ্ছে যে বিএনপি, আপনি যখন নির্বাচনটা, তারা তো সরকারেও আছে, যার ছাত্রদের একটি অংশ তখন সরকারও আছে, তো তারা তো অনেক কিছু করছেন। তারা বিএনপি তো নির্বাচন চাচ্ছে, তো আপনি বিএনপি নির্বাচনটা দিচ্ছেন না, আর বিএনপি ওটা চাচ্ছে না, সেটা আপনি মানছেন, মানে আপনার সুবিধা অনুযায়ী সুবিধা যেটা সেটা করছেন, আর সুবিধা অনুযায়ী যেটা সেটা আপনি করছেন না, অর্থাৎ যুদ্ধমতো কাজকর্ম করা, যার যার জায়গা থেকে সুবিধা মতো কাজকর্ম। তো ছাত্ররা ওখানে কিন্তু ধাক্কা খেয়েছে, ধাক্কা খায়নি, তারা এটা করেনি অথবা হোঁচট খেয়েছে, যে না করেনি, বা সফল হয়নি, করতে চাইলে করতে পারত। মাঝামাঝি অতটুকু বলা যায়। রাষ্ট্রপতি অর্থাৎ ফ্যাসিস্ট সরকারে নিয়োগকৃত রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছে তারা, ওইটাও তারা পারেনি, আদায় করতে পারেনি। এরপরে তাদের আরেকটা দাবি ছিল মোটা দাগের, যে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখায় যারা ব্যাপক ভূমিকা রেখেছে, অর্থাৎ ওই সময়ের সাজানো বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, ওখানেও তারা সফল হয়নি। সর্বশেষ এসে তাদের মনে হয়েছে, ভুলে হোক আর না বুঝে হোক, যে এই অভ্যুত্থানের কোনো ডিক্লারেশন তারা দেয়নি। তারা যেটাকে প্রক্লামেশন বলছে, গত দুদিন বেশি উচ্চারণ হচ্ছে শব্দটা চার্টার, সেটাতেও তারা মার খেয়েছে। এখন 5 মাস পরে তারা বলছে যে তাদের একটা ঘোষণাপত্র চাই, এটাও খুব একটা রাজনৈতিক মহলে কিন্তু আমল পাচ্ছে না। তো আবার যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলছে, তারা আবার আওয়ামী লীগকে বিরোধিতাও করছে, বলছে রাস্তায় নামতে দেব না। একদিকে নিষিদ্ধ করতেও দেয়া হচ্ছে না, আর একদিকে বলছে রাস্তায় নামতে দেব না। দুইটা কিন্তু সাংঘর্ষিক। যদি আপনি নিষিদ্ধই না করবেন, তাহলে কিন্তু রাস্তায় নামার অধিকার আছে, তাদের কিন্তু নিবন্ধন আছে। অর্থাৎ বিষয়টা পরিষ্কার না, কোনো জায়গা থেকে একটা গোজামিলের মধ্যে আছে। এই গোজামিলের সুযোগ কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে। সর্বশেষ একটা উদাহরণ দেয় আপনাকে, ছোট্ট ঘটনা কিন্তু দৃষ্টান্তের মতো। 2-3 দিন আগে আওয়ামী লীগের একজন ছোট্ট ওয়ার্ড কমিটির নেতা জামিনে মুক্ত পেয়েছেন মোহাম্মদপুর এলাকায়। তাকে ধরেছিল যৌথ বাহিনী মাসখানেক আগে। সে জেল থেকে বেরিয়েই এক সরকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা করতে গেছে। এটা কিন্তু একটা উদাহরণ যে তারা মিনিমাম যদি সুযোগ পায় আওয়ামী লীগ কি করবে, যেটা আবার দলের প্রধান যিনি, তিনি আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করেননি, অনুতাপও বোধ করেননি, বরং ইদানিং যেটা বলার চেষ্টা করছেন যে এরকমের কোনো ঘটনাই ঘটেনি। অর্থাৎ গুম খুন যেগুলো বলা হচ্ছে, যে এরকম কিছু ঘটনা আর সাজ্জাদ সালাম যেমনটি দাবি করলেন, আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না, সেই আলোচনায় ফিরতে চাই মোস্তফা কামাল। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচনায় মোস্তফা কামাল। যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না, এমনটি দাবি করেছেন সার্জিস আলম। একটু জানতে চাই, এখনো কারা আসলে স্বৈরাচারের পক্ষে কাজ করছে? স্বৈরাচারের পক্ষে অনেকেই কাজ করছে, সেটা আমরা বিভিন্ন কাজে কর্মে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপোষের প্রশ্নটা আসলো কেন? তারা কি আপোষের কোনো পয়গাম দিয়েছে, কোনো দাওয়াত দিয়েছে, কোনো আবেদন নিবেদন করেছে? আপোষের কোনো প্রশ্ন কিন্তু এখানে অনেকটাই অপ্রাসঙ্গিক। এরপরও তো এখানে কথা থাকে যে ভুল স্বীকার অথবা দুঃখ প্রকাশ। তো আবার কিয়ামতের মাঠে এবাদত কবুল হয় না, এরকম একটা কথা আছে। তো আপনি তো কিয়ামতের মাঠে আছেন, হাসরের কেউ বলা লাগে না, আলেমরা বরাবরে বলে আপনি যখন কিয়ামতের মাঠে চলে যাবেন তখন আর এবাদতের সুযোগ নাই, এবাদত তার আগেই করে নিতে হয়। বিষয়টা এরকম। তো উপমা হিসাবে যদি ওইভাবে টানি, তো যেখানে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখই প্রকাশ করেনি বা দলের কোনো পর্যায় থেকেও কিন্তু সংশোধনী আসেনি, এটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা। অর্থাৎ আওয়ামী লীগ এখনো
যেহেতু নিবন্ধন আছে বৈধ রাজনৈতিক দল, আবার তারা চাচ্ছে নিষিদ্ধ হোক, কিন্তু নিষিদ্ধ হচ্ছে না, এ নিয়ে নানান কথা, অর্থাৎ বিষয়টা অপরিষ্কার। খুব শীঘ্রই বিষয়টাকে পরিষ্কার করা দরকার। আরেকজন সমন্বয়ক বলেছেন যে এবার তারা একটা ফয়সালা করে ছাড়বেন। এবার বলতে তারা বোঝাতে চেয়েছেন যে এর আগেও তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি করেছিলেন, তাহলে দাবিটা কার কাছে? সরকারের কাছে। সরকারে আবার তাদের 3 জন উপদেষ্টা আছেন। বিষয়গুলো কিন্তু একটা গোলমেলে। আবার তারা রাজনৈতিক দলও গঠন করতে চাচ্ছেন, আবার তারা স্থানীয় সরকার পর্যায়ে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লোকজনদের সাথে কোথাও কোথাও তাদের বোঝাপড়ার খবরও আছে। তারা তাদের কাউন্সিলর দেখেছেন, খোঁজ করেছেন, দুঃখ প্রকাশও করেছেন। এখন কোনটা অবস্থান পরিষ্কার, এটা করার দরকার আছে, অবস্থান খুব পরিষ্কার করার দরকার আছে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। আরেকটা কথা বলে শেষ করে, একজন সমন্বয়ক কিন্তু বলেও ফেলছেন, যে উপলব্ধি থেকে বলে থাকেন উনি, যে এভাবে যদি দিন যত গড়াবে ফাঁসির রশি তাদের দিকে তত দ্রুত আসবে। তো এটা নিশ্চয়ই যদি মন থেকে বলে থাকেন, এটা তারাও উপলব্ধি করবেন এবং নিশ্চয়ই তারা ওই দৃষ্টেই কোনো সিদ্ধান্তে যাবেন। আর নিষিদ্ধ নিষিদ্ধ শব্দটার মধ্যে কিন্তু গোলমাল থাকে, যেটাকে নিষিদ্ধ বলা হয় ওটার দিকে কারো কারো কিন্তু আকর্ষণ বাড়ে। সেই প্রশ্নটি আমি ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট আপনাকে করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে, জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না। জনগণ আসলে কিভাবে সিদ্ধান্ত নেবে? আপনারা কি চাইছেন যে আওয়ামী লীগ নির্বাচন অবধি থাকবে, তারপর জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সিদ্ধান্ত নেবে? আমাদের আসলে আমাদের চার বিষয়টা না, বিষয়টা সরকার নিজেরই চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমি আপনাকে একটা, আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা ডেইলি স্টারের বাংলা ভার্সনের, এটা হচ্ছে 20 নভেম্বরের 2024 সালের আইন উপদেষ্টার বরাতে একটা নিউজ করেছে এবং একটা ভিডিও আছে। ভিডিওর ক্যাপশনটা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ অনুমোদন, থাকছে না রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। ক্যামেরা যদি দিক থাকে একটু ধরেন। আচ্ছা, তো আইন উপদেষ্টা নিজে জাতিকে জানিয়েছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রভিশনটা থাকছে না আইসিটিতে। আচ্ছা, তো এটা অন্য কেউ, এটা মৎস্য উপদেষ্টা বলেন না, মানে যার ডিপার্টমেন্ট তিনি বলেছেন। তাহলে যদি, এবং ইতিমধ্যে বিধান না, ইতিমধ্যে আমার জানা মতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মানে 20 নভেম্বরের নিউজ, ইতিমধ্যে ওই ধারাটা বাতিল করে দিয়েছে, যেটা শেখ হাসিনার আমলে আপনার রাজনৈতিক দল মানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের নিষিদ্ধের একটা বিধান ছিল। তারা জামাতকে নিষিদ্ধ করবে বলে একটা খেলা খেলেছে, করেনি। শুধু তাদের মার্কাটা হাইকোর্টের যে সিম্বল দাড়িপাল্লা, ওই দাড়িপাল্লা সিম্বল থাকবেন, সেই ওই অজুহাতে আপনার মানে ওটা মানে নিবন্ধন ক্যান্সেল করেছে, লাইক দ্যাট নাকি? আচ্ছা, এখন কত নিবন্ধন ক্যান্সেল করেছে কিনা ঠিক আমি মানে শিওর না, মানে মার্কাটা বাতিল করেছে। এখন কার স্বার্থে সরকার, মানে অর্থাৎ তার মানে এই যদি রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারটা যদি আইনই না থাকে, মানে বাতিল আইনটি যদি বাতিল হয়ে যায় না থাকে, তাহলে জামাতও তো একটা নিষিদ্ধের একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, তাহলে জামাতও নিষিদ্ধ হচ্ছে না, কথাটা খেয়াল করবেন। তো জামাত নিষিদ্ধ, আর যদি আইনই না থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কেমনে? এই আইনটা কে করেছে? বিএনপি। আপনি ফখরুল ইসলাম আলমগীর উদাহরণ টানতেছেন, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ সিদ্ধান্ত। আরে ভাই, আদালতই তো এই মানে আদালত যে বাংলাদেশের আইন, এই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা আইন করে মানে রাজনৈতিক দল নিষিদ্ধের যে অনুমোদনের যে বিষয়টা তার বাতিল করে দিয়েছে। আমি এখানে ছোট্ট একটু কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, যেটা রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন যে ভোটের সমীকরণে আসলে সবাই আওয়ামী লীগকে মাঠে চাইছে, ভাইটা তো তাহলে কি সরকার চাচ্ছে? আপনি আমাকে বলেন। আমার আপনার কাছে সেই প্রশ্ন, আমার কাছে না, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেহেতু বিধান নাই, তা আপনি কিসের ভিত্তিতে বাতিল করবেন? আপনি বিধান তৈরি করেন, বাতিল করেন। নির্বাচন কমিশন তো নিবন্ধনও বাতিল করতে পারে। আরে ভাই, আপনি তার অপরাধটা কি? নির্বাচন কমিশন তো তার নিবন্ধন বাতিল করতে পারবে ফর হোয়াট? কারণ তো থাকতে হবে, তার কারণটা তো তার মানবতার বিরুদ্ধে, আপনার একটা কারণ থাকতে হবে না? জামাতের ব্যাপারে বলেছেন যে জামাত যুদ্ধাপরাধের দায়ে জামাতের বিরুদ্ধে অভিযোগটা ছিল, মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে 1971 সালে। গণহত্যার অভিযোগ কি যথেষ্ট নয়? সেই কারণে আপনি
যথেষ্ট, কিন্তু আপনি তো সেটা নিচ্ছেন না বলে। ওখানে রিপন ভাই একটু আপনি যোগ তো করি, নভেম্বর একটু মাসের যোগ করি। 20 তারিখে আপনার আইন উপদেষ্টা তো না করে দিয়েছে। জাতিসংঘের যে প্রতিবেদনটা ওখানেও কিন্তু নিষিদ্ধ না করার বিষয়ে বলা হয়েছে। আপনার দেশে আইনই নাই, জাতিসংঘ কি ধরে? আপনার যদি আজকে আইন থাকতো তারপরে জাতিসংঘের কথাটা, বা যে জাতিসংঘ বলতেই পারে, কিন্তু আমি বলছি আওয়ামী লীগের ইস্যু থেকে সরকার কৌশলী অবস্থান নিয়েছে। এখন এটা সরকারের লোককে জিজ্ঞেস করেন আপনি। আমি তো রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে এই বিধানটা সংবিধানে না থাকলে, এই আইসিটি অ্যাক্টে যদি এই বিধানটা যদি বাতিল হয়ে যেয়ে থাকে, এটা যদি ইনকর্পোরেট না হয়ে থাকে, তাহলে তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না, এটা স্পষ্ট, ক্লিয়ার। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মুস্তাফা কামাল। সেটা যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত জার্মান একটা বড় দেশ, সেই দেশে অলরেডি নাজি পার্টি নিষিদ্ধ অবস্থা। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।